সংস্কৃতি মানে বিশেষ করে গানের সাথে সম্পৃক্ততা অনেক ছোটবেলা থেকেই। খুব মনটা খারাপ লাগে জানেন যে আমরা আসলেই আমাদের সংস্কৃতি থেকে দূরে চলে যাচ্ছি। আমি কখনোই কম্প্রোমাইজ করিনি, সম্মানের সাথে থেকে যতটুকু দেয়া যায় আমি ততটুকুই দিয়ে গেছি। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি ভিওডি বাংলা আয়োজিত সংস্কৃতির ভাবনা অনুষ্ঠান। আমি, আপনি, আমরা কথা বলি, হয়তোবা আঞ্চলিক ভাষায়, হয়তোবা চলিত ভাষায়, যে যেভাবেই কথা বলি, কথার মাধ্যমেই উঠে আসে সংস্কৃতি। শিল্পীর গান, অভিনেতা অভিনেত্রীদের সংলাপ, চিত্রশিল্পীর শিল্পকর্ম, বিভিন্ন মাধ্যমেই আমাদের সংস্কৃতি উঠে আসে। আজকের সংস্কৃতি ভাবনা অনুষ্ঠানে গানের মাধ্যমে, কথোপকথনের মাধ্যমেই উঠে আসবে সংস্কৃতি ভাবনা অনুষ্ঠানের সংস্কৃতি বিষয়ে আজকের অতিথির ভাবনা। আমাদের আজকের অতিথি সময়ের জনপ্রিয় শিল্পী জান্নাতে রুম্মান তিথি। কেমন আছেন আপনি? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক শ্রোতারা অপেক্ষা করে আছে, তারা জানতে চায় আপনি নিজেকে কিভাবে সাংস্কৃতিক অঙ্গনে গানের মাধ্যমে সম্পৃক্ত হলেন এবং সম্পৃক্ত হওয়ার পর আপনাকে তখন সেই সময় কেমন লাগতেছে? আমার আসলে সংস্কৃতি মানে বিশেষ করে গানের সাথে সম্পৃক্ততা অনেক ছোটবেলা থেকেই। তো আমি আমার পরিবারে আমার মা গান পছন্দ করতেন, যেহেতু আমাকে গানের স্কুলে ভর্তি করে দিয়েছিলেন এবং তখন থেকেই ভালো লাগার সৃষ্টি হয়েছিল গানের প্রতি। এবং আরও বেশি সেটা দৃঢ়তা পেয়েছে যখন আমি স্কুল থেকে কম্পিটিশনে গিয়েছিলাম। সেটা জাতীয় কম্পিটিশন ছিল, গানের কম্পিটিশন প্রতি বছরই হয় শিশু একাডেমি থেকে। সেটা সারা বাংলাদেশ থেকে ছেকে ছেকে হ্যাঁ কম্পিটিটার্স আসে এবং জাতীয় পর্যায়ে ঢাকাতে অনুষ্ঠিত হয়। তখন আমি ছোটবেলায় প্রথম যেই পুরস্কারটা পেয়েছিলাম, জাতীয় পুরস্কার, সেটা গানে এবং নজরুল সঙ্গীতে। এবং এই পুরস্কারটাই আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট হয়ে গেল, কারণ এতদিন আমি গান শিখতাম শখ করে, ভালো লাগা থেকে, কিন্তু এই পুরস্কারটা পাওয়ার পরে আমার মধ্যে একটা মানে গানের প্রতি আরো আগ্রহটা আরো বাড়িয়ে দিল এবং আমি তখন খুব ভালো করে চর্চাটা শুরু করলাম এবং তখন থেকেই চর্চা করে যাচ্ছি, সাধনা করে যাচ্ছি। প্রথম পুরস্কার হাতে নেন, অনুভূতিটা কেমন ছিল? অবশ্যই সেটা খুবই ভালো ছিল এবং এত বেশি একটা আনন্দের বিষয় ছিল যে একটা জাতীয় কম্পিটিশন করে যখন আমি প্রথম দ্বিতীয় হয়েছিলাম আমি, তো খুবই ভালো লেগেছিল বলাই বাহুল্য। আর তারপরে কিন্তু পরপর আমি প্রায় 10 বার জাতীয় কম্পিটিশনগুলো, যতদিন পর্যন্ত বয়স ছিল আর কি, শিশু একাডেমির, হ্যাঁ পরপর 10 বার পেয়েছিলাম। এখান থেকেই কিন্তু আমার শুরু, গান শেখার শুরু। তো চলছে। আমার প্রথম যে বিষয়ে আমি পুরস্কারটা পেয়েছিলাম নজরুল সঙ্গীত, এবং যে কারণে আমার খুব একটা বড় অংশ জুড়ে রয়েছে নজরুল সঙ্গীত। পাশাপাশি আমি আধুনিক গানও গেয়ে থাকি, মৌলিক গান আছে আমার। তো নজরুল সঙ্গীত দিয়ে শুরু করি। আর আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটা ভক্তিমূলক গান, প্রার্থনামূলক গান দিয়ে আমি শুরু করছি, অঞ্জলি লহ মোর সঙ্গীতে। আর এবছর কিন্তু নজরুল বর্ষ চলতেছে। হ্যাঁ নিশ্চয়ই, এটা নজরুল বর্ষ তো চলছে, এটা আমাদের জন্য একটা বিশেষ পাওয়া। তো নজরুল বর্ষে আরও অনেক গান নিশ্চয়ই প্রকাশ পাবে, প্রচার হবে, প্রসার হবে। তো আমরা সেই আশাতেই বসে আছি যে নজরুল তো একটা বিশাল বড় একটা ইনস্টিটিউশন এখানে, হ্যাঁ এখানে আমরা এটা নিয়ে আবার আমরা পরবর্তীতে বলি। তার আগে আমি ভক্তিমূলক গানটা আমি একটু শুনাই। অবশ্যই। অঞ্জলি লহ মোর সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমায় হে সুন্দর বন্দিতে সঙ্গীতে, তোমায় হে সুন্দর বন্দিতে সঙ্গীতে,
অঞ্জলি লহ মোর সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে। দারুণ। এই যে আপনি বললেন গান পুরস্কার পাওয়ার পর আপনি মানে আত্মতৃপ্তি আরও বেড়ে গেল, আরও ঝোঁক হলো। তখন যখন আপনি পুরস্কার পেলেন, আপনার কথা প্রসঙ্গেই দর্শক শ্রোতারা জানতে পারলো আপনি টানা 10 বার বিভিন্ন পুরস্কার পাইছেন। এই যে টানা 10 বার পুরস্কার পাওয়ার পর আপনার অনুভূতিটা কেমন হলো? তখন আপনি সেই সময় সংস্কৃতিকে কিভাবে প্রভাবান্বিত হলেন, নাকি পছন্দ মতোই গেলেন? মানে সংস্কৃতির যে প্রভাব সেটা আপনার ভিতরে কিভাবে কাজ করলো, আমাদের দেশীয় সংস্কৃতি? দেশীয় সংস্কৃতির মধ্যেই তো ছিলাম। নজরুল সঙ্গীত তো আমাদের হ্যাঁ দেশীয়। এবং তখন যে কালচারটা ছিল, এই যে কম্পিটিশনগুলো হতো, শিক্ষা সপ্তাহ, শিশু একাডেমির এই কম্পিটিশনগুলো, এগুলো কিন্তু আমাদের মধ্যে একটা ভিত্তি স্থাপন করে দিয়েছে, যেটা আমি বলবো যে কারণে আমাদের মধ্যে একটা দায়িত্ববোধ বেড়ে গিয়েছিল যে না, আমাদেরকে তাহলে এটা ধারণ করতে হবে, আমাদেরকে পরিশালিত একটা কণ্ঠ তৈরির জন্য অনুশীলন করতে হবে, চর্চা করতে হবে, সাধনা করতে হবে। আর সঙ্গীতটা আসলে এমন একটা বিষয়, সঙ্গীত কিন্তু সাধনা ছাড়া কোনো শর্টকাট, কোনো ওয়ে নাই, যে কারণে আমরা ফাঁকি দিতে পারবো না কখনোই। মাইক্রোফোনকে কখনোই ফাঁকি দেওয়া যায় না। আপনি বললেন যে পুরস্কার পাওয়ার মাধ্যমে সঙ্গীতে যে জড়িয়ে গেলেন, এই সঙ্গীতের পথ চলা ওই সময়, ওই 10টি পুরস্কার যখন টানা পান, এই সময়ে আপনার অনুভূতিগুলো আরো কেমন ছিল এই সংস্কৃতির প্রতি? তখন কিন্তু আমার মনে হতো, তখন ছোট ছিলাম, অতটা হয়তো পরিপক্কতা আসেনি, তখন মনে হতো যে পুরস্কার পাওয়ার আনন্দটাই সবচেয়ে বেশি। কিন্তু পরবর্তীতে যেটা হলো কি, বয়স বাড়ার সাথে সাথে মানুষের চিন্তার পরিবর্তন হয়, পরিপক্কতা আসে। তখন আমার কাছে মনে হয়েছে যে আমার আরও কিছু কাজ করা উচিত। নজরুলের গান যেহেতু গাইছি, নিজের অন্যান্য গানও গাইছি, তো সেই গানগুলো নিয়েই কিন্তু আমরা আছি। হ্যাঁ, পরবর্তীতে আমি টেলিভিশনে সম্পৃক্ত হলাম, টেলিভিশনে এনলিস্টেড হলাম, রেডিওতে এনলিস্টেড তো ছিলামই ছোটোবেলা থেকে। তো খুব বেশি ইনভলভমেন্টটা চলে আসলো, পড়াশোনার পাশাপাশি গান। আরেকটি গান দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে। হ্যাঁ, নিশ্চয়ই। নিজেকে তুলে ধরবেন, বুঝছেন, সংস্কৃতি এবং নিজে। কারণ গানের অনুষ্ঠানে কোথাও শিল্পীরা নিজেদেরকে তুলে ধরতে পারে না, খালি গান গান আর গান। আমরা জানি যে কাজী নজরুল ইসলামের যে লেখনির মধ্যে বিষয়বস্তুর যে একটা বৈচিত্র্য ছিল, সেটা কিন্তু স্বদেশ প্রেম, মানব প্রেম, প্রকৃতি, ঈশ্বর, ভগবান, আল্লাহ যাই বলেন সব কিছু ছিল। এবং তার এই বিষয়গুলির মধ্যে একটা খুবই জনপ্রিয় একটা বিষয় ছিল গজল। তো তিনি অসংখ্য গজল রচনা করেছেন, বাংলা গজল, যেটা এখনো শ্রোতাদের মনে একদম সেই শীর্ষস্থানে বসে আছে। তো আমি সেরকম একটি গজল গাইছি। আসলো যখন ফুলের ফাগুন, গুলবাগে ফুল চায় বিদায়। কথাগুলো অসাধারণ। আসলো যখন ফুলেরও ফাগুন, আসলো যখন ফুলেরও ফাগুন, গুলবাগে ফুল চায় বিদায়। আসলো যখন ফুলেরও ফাগুন, গুলবাগে ফুল চায় বিদায়। এমন দিনে বন্ধু কেন, এমন দিনে বন্ধু কেন, বন্ধু জনে ছেড়ে যায়। আসলো যখন ফুলেরও ফাগুন। মালঞ্চে আজ ভোরে না হতে, বিরহী বুলবুল কাঁদে। মালঞ্চে আজ ভোরে না হতে,
বিরহে বলে বলে কাঁদে, না ফুটিতে দলগুলি তার, না ফুটিতে দলগুলি তার, ঝরল গোলাপ হিম হাওয়ায়, এমন দিনে বন্ধু কেন, এমন দিনে বন্ধু কেন, বন্ধু জানি ছেড়ে যায়, আসলো যখন ফুলেরও ফাগুন। অসাধারণ, ধন্যবাদ। অসাধারণ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনলাম উনি কিভাবে মানে সংস্কৃতিকে আঁকড়ে ধরে এগিয়ে গেলেন। এবার শুনবো, আপনি বললেন যখন বড় হলেন আরও বেশি ভাবনা আসলো, এক পর্যায়ে সংসার জীবনে ঢুকে গেলেন, তখন বাস্তব অভিজ্ঞতায় একদিকে সংসার, একদিকে আপনি সংস্কৃতির চর্চা, কিভাবে এটা পেরিয়ে আসলেন বা কিভাবে করে যাচ্ছেন? আসলে প্রতিকূলতা আমি তেমন পাইনি। এটা হয়তো আমার সৌভাগ্য যে আমি বাবার বাড়ি থেকে যখন আমি নতুন একটা সংসারে আসলাম, নিজের সংসার। হ্যাঁ নিজের সংসারে, আমার হাজবেন্ড অনেক সাপোর্ট করেছে আমাকে, যে কারণে আমি প্রতিকূলতা পাইনি তেমন। তবে তবুও তো আমার আপনাকে মনে হয় সংসারটা সামলাতে হ্যাঁ, হয়, এটাই বলছি, একদিকে সংসার সামলানো, বাচ্চা কাচ্চা, আরেকদিকে সংস্কৃতি চর্চা। এটাই বলছি যে যদি কারো ইচ্ছা শক্তিটা প্রবল থাকে, তাহলে আমার মনে হয় সে যদি গুছিয়ে নিতে পারে সংসার, নিজের ক্যারিয়ার, চাকরি কিংবা বিজনেস, গান, সব কিন্তু সামলানো সম্ভব একটা যদি routine মাফিক। হ্যাঁ একটা ডিসিপ্লিনের মধ্যে যদি চলি, কিংবা মানে যে কেউ যদি চলতে চায়। তো আমার কাছে মনে হয় যে খুব বেশি ভাগ্য খারাপ না হলে একটু গুছিয়ে নিলে এগিয়ে যাওয়া তারপরেও সম্ভব। হ্যাঁ, সংসার জীবনে তো বিশেষ করে নারীদের একটু বেশি পরিশ্রম, কেননা তাকে সংসারটা সামলাতেই হয়, বিশেষ করে বাচ্চা কাচ্চা। সেখান থেকে সময় বের করে এই যে সংস্কৃতির সাধনা করেন, এটা তো অত্যন্ত কঠিন ব্যাপার। এই কঠিন সময়টা সহজ করে নিয়েছেন বুঝি। এটাই নিতে হয়। কারণ যদি আমি হেরে যাই তাহলে তো থেমে গেলাম, থেমে গেলাম, আর যদি বলি যে যদি থেমে যাই তাহলে হেরে গেলাম। হেরে গেলাম। তো দুটোর একটাও আমি করিনি, চলছি তো, দুটা নিয়েই চলছেন এবং এগিয়ে যাচ্ছেন। এগিয়ে যাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, ওনার এগিয়ে যাওয়ার কথা শুনলাম, দেরি করব না, আরেকটি গান শুনবো। তো এবার আসি আমার মৌলিক গানে, কারণ একজন শিল্পীর কিন্তু নিজস্বতা একটা প্রকাশ পায় তার মৌলিক গানের মধ্য দিয়ে। আর যেহেতু আমি আধুনিক গানও পরিবেশন করে থাকি, তো আমি একটি গান গাইতে চাচ্ছি যেই গানটির কথা এবং সুর আমার নিজের করা। যে ফুল অবেলায় ঝরে গেল পথের ধুলোয়, কেউ তার রাখে না খবর। দারুণ তো, একেবারে আমাদের দেশীয় সংস্কৃতি, মানে দেশীয় ভাবধারা মনে হলো। যে ফুল অবেলায় ঝরে গেল পথের ধুলোয়, কেউ তার রাখে না খবর। সত্যি কিন্তু তাই। দারুণ কথা, শুনবো শুনবো। আচ্ছা, আর একবার দিই, হ্যাঁ গানটা থেকে। দেন, হ্যাঁ। যে ফুল অবেলায় ঝরে গেল পথের ধুলোয়, কেউ তার রাখে না খবর। যে ফুল অবেলায় ঝরে গেল পথের ধুলোয়, কেউ তার রাখে না খবর। তীরে ফেরা ঢেউ আসে কার চোখ ভাসিয়ে, কোন কুলে ভেঙে কার ঘর, কেউ তার রাখে না খবর। যে ফুল অবেলায় ঝরে গেল পথের ধুলোয়, কেউ
আর রাখে না খবর যে ফুল। দর্শকরা কিন্তু গানে গানেই আপনার খবর রাখবে, ঝরে যেতে দেবে না। এই তাহলে তো ভালোই। হ্যাঁ, সংস্কৃতি দীর্ঘ পথ চলা আপনি শুনলাম। সাংস্কৃতিক অঙ্গনে এই আধুনিক যুগে প্রযুক্তির মাধ্যমে কিছুটা মনে হয় বর্তমান যাপিত জীবনে কিছু অপসংস্কৃতি ঢুকে যায়, যেমন মোবাইল ব্যবহারের ক্ষেত্রেই আমরা ভালো জিনিস দেখি না, এই প্রজন্মরা অন্যদিকে যায়। এই যে প্রযুক্তি ব্যবহারে মানে সংস্কৃতি থেকে কিছুটা মানে মূল ধারার বা সুষ্ঠু ধারার সংস্কৃতি থেকে সমাজটা কিছুটা হলেও, যেমন কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যেগুলো আমাদের দেশীয় সংস্কৃতির সাথে যায় না, বা যে দেশীয় সংস্কৃতির সাথে সংঘর্ষ ভালো মানায় না, সেগুলোর দিকে ঝুঁকে যাচ্ছে। এইগুলো থেকে উত্তরণের যদি একটু উপায় বলতেন। এটা তো আসলে অনেক বড় একটা বিষয়, একটা সামগ্রিক জাতিগত প্রবলেম হয়ে গেছে এটা। শুধু আমাদের দেশ না, আমার মনে হয় সারা বিশ্বেই এই প্রবলেমটা হচ্ছে। আমার খুব মনটা খারাপ লাগে জানেন, খুব মন খারাপ লাগে এই কারণেই যে আমরা আসলেই আমাদের সংস্কৃতি থেকে দূরে চলে যাচ্ছি। এবং এখন আমি যেটা দেখছি ইদানিং ভাষাগত অনেক প্রবলেম শুরু হয়ে গেছে। ভাষার কোনো ঠিক ঠিকানা নাই, কেমন অশ্লীল একটা শব্দ ব্যবহার করছি আমরা কথায় কথায়, এবং এটা স্টাইল হয়ে যাচ্ছে। আমাদের গানের সাথে ভাষাগত একটা সম্পৃক্ততা কিন্তু আছে সংস্কৃতিতে, কারণ একটা উন্নত ভাষা কিন্তু উন্নত সংস্কৃতি, হ্যাঁ, সংস্কৃতিকে ধারণ করে। আঞ্চলিক গানগুলোতে কিন্তু আঞ্চলিক ভাষায় সুন্দরভাবে ফুটে ওঠে, সেটা বলছি না, কিন্তু সবকিছু মিলায় যেটা একটা অস্থিরতা বিরাজ করছে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে। এবং এই যে কন্টেন্টগুলো আসছে যে আমরা সব নেগেটিভ ভালো হচ্ছে না, যে কারণে আমাদের যে আসল যে শিকড়ের যে আমাদের যে গানগুলো, আমাদের সংস্কৃতি, আসল যে সৌন্দর্যটা, এটা অনেকখানি ম্লান হয়ে যাচ্ছে। এবং এ থেকে পরিত্রাণের উপায় আমার এই ছোট মাথায় কিন্তু আসে না। এবং কিন্তু আমি খুবই ফিল করি যে নিজ থেকে যদি একটু উদ্যোগ নেই যে আমরা ভালো জিনিস দেখবো কিংবা খারাপ জিনিস দেখবো না। একটা বিষয় আমার খুব কিছুদিন আগে একজন সঙ্গীত শিল্পী, তার সাথে আমার কথা হচ্ছিল, নামটা না হয় নাই বললাম, তো উনি বলছেন যে আসলে দর্শক শ্রোতারা যা চায় তাই দিতে হবে। আমি বললাম না, দর্শক শ্রোতারা যা চায় তা দেয়া যাবে না, কারণ দর্শকদেরকে তৈরি করতে হবে, শ্রোতাদেরকে তৈরি করতে হবে আমাদেরকে। এটাই হ্যাঁ, আমি যেটা বললাম এটাই উত্তরণের উপায়, যে দর্শক শ্রোতাকে আমাদেরকে দিয়ে, সেটা অবশ্যই দেশের সংস্কৃতি সুস্থ ভাবধারার মাধ্যমে দিয়ে বের করে আনতে হবে। রাইট, এটাই হচ্ছে আমাদের দায়বদ্ধতা। আমরা সঙ্গীত শিল্পী বলেন, নাটকের শিল্পী বলেন কিংবা নৃত্য শিল্পী বলেন, তাদের হ্যাঁ প্রত্যেককেই একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। এবং আমাদের দেশীয় সংস্কৃতির যে মূল ঐতিহ্যটা, মূল যে ধারাটা, যে শিকড়টা, সেটা আমাদের পৌঁছাতে হবে দর্শক শ্রোতাদের কাছে, আপনাদের মাধ্যমে। যেটা বলেন কোনো একটা কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী, অভিনয়, তাই না, যে স্টেজে আছে শেকড়টাকে ধরে দর্শকের সাথে পরিবেশন করতে হবে। এবং দেখেন, আমি কিন্তু আসলে গর্বের সাথে আমি বলতে পারি, এটা আমার মানে কনফিডেন্সের একটা বিষয়, আমি কখনোই কম্প্রোমাইজ করিনি। আমি যেটা আমার ভালো লেগেছে এবং মনে হয়েছে যে যেটা দেয়া উচিত কিংবা যতটুকু ভালো একটা সম্মানের সাথে থেকে যতটুকু দেয়া যায় আমি ততটুকুই দিয়ে গেছি, আমি কখনো কম্প্রোমাইজ করিনি। এবং অনেক প্রোগ্রামে অনেকে বলে যে অনেক ধরনের গান আছে না যেগুলো হচ্ছে একটু নিম্নমানের গান কিংবা যেগুলো ভাষাগত ঠিক নাই, আমি কখনো গাইনি, কারণ কখনো আমাকে এটা কখনোই টানেনি। এবং মৌলিক গানগুলোর ক্ষেত্রেও কিন্তু এমন হয়েছে, অনেকেই বলেছে যে তুমি এরকম গান করো, এটা হিট হবে। আমি হিটের পিছনে আমি তো দৌড়াবো না, আমি আমার যেটা ভালো লাগে আমি আসলে সেটাতেই ছিলাম এবং এখনো আছি। এবং আমার মনে হয় যে টিকে থাকার একটা কি বলবো কারণ এটাই। আর দেরি নয়, দর্শক শ্রোতাদের নিয়েই আমি আরেকটি গান শুনবো। হ্যাঁ, কি গান শোনাবো বলেন? আপনার পছন্দ মতো আধুনিক গান শোনাই। হ্যাঁ, আধুনিক। আচ্ছা, আমি শ্রদ্ধেয় শিল্পী রুনা লায়লার গাওয়া একটি গান গাইছি, অনেক বৃষ্টি ঝরে তুমি এলে, খুব বিখ্যাত একটি গান।
অনেক বৃষ্টি ঝরে তুমি এলে, যেন এক মুঠো রোদ্দুর আমার দু চোখ ভরে তুমি এলে। অনেক বৃষ্টি ঝরে তুমি এলে, যেন এক মুঠো রোদ্দুর আমার দু চোখ ভরে তুমি এলে। অনেক বৃষ্টি ঝরে। কত বেদনার বিষণ্ণ মেঘে ভেসে ভেসে এলে তুমি অবশেষে। কত বেদনার বিষণ্ণ মেঘে ভেসে ভেসে এলে তুমি অবশেষে। তাই বাতায়নে ময়ূরেরও ঝিলিমিলি ঝিলিমিলি আজ সারাদিন ধরে আমার দু চোখ ভরে তুমি এলে। অনেক বৃষ্টি ঝরে। দেখেন, এই যে আমি বললাম ভাষার সৌন্দর্য, এত সুন্দর আমাদের ভাষার যে সৌন্দর্য, কেন আমরা এখান থেকে বের হয়ে যাই আমি বুঝি না। এত মিষ্টি ভাষা, এত মিষ্টি কথা, এত মিষ্টি সুর যাদের আছে, যে জাতির আছে, তার আর কি লাগে? আমাদের সংস্কৃতিতে তো মানে গ্রামীণ সংস্কৃতি, এবং গ্রামে অসংখ্য কিন্তু আঞ্চলিকতার ভিত্তিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের রূপকথা বলেন বা লৌকিক কাহিনী বলেন বা লোকসঙ্গীত বলেন, ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে আপনার সুন্দর সুন্দর কথা শুনলাম, আপনার কাছ থেকে পরামর্শমূলক আরেকটি কথা শুনবো সংস্কৃতি বিষয়ে। আমাদের এই দেশীয় সংস্কৃতি, প্রান্তিক এলাকায় অনেক সংস্কৃতি আছে, এগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তুলে ছড়িয়ে দিতে আপনি মনে করেন আর কি কি হলে ভালো হতো? খুব ভালো একটা প্রশ্ন করেছেন। এটা কিন্তু আমাদের সবারই ভাবা উচিত। আমাদের প্রত্যন্ত অঞ্চলে, এক একটা অঞ্চলে এক এক রকম সংস্কৃতি আছে। তো সবগুলোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই সবগুলোর সমষ্টিগতভাবেই তো আমরা একটা বাংলা সংস্কৃতিকে ধারণ করি। তো আমার মনে হয় এর জন্য যথাযথ যে কর্তৃপক্ষ আছেন তাদেরকে একটু স্ট্রং হতে হবে, তাদেরকে একটু বলিষ্ঠ হাতে কাজ করতে হবে। হ্যাঁ, পৃষ্ঠপোষকতা আমাদের প্রয়োজন। আমরা শিল্পীরা তো একটা মাধ্যম, আমরা আমাদের কণ্ঠের মাধ্যমে, আমাদের নৃত্যের মাধ্যমে কিংবা নাটকের মাধ্যমে, আমাদের মাধ্যমে এটা প্রকাশ এবং প্রচার পাচ্ছে বিভিন্ন মিডিয়াতে বলেন কিংবা মঞ্চে বলেন, যেখানেই বলেন। কিন্তু তার পিছনে তো ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করে তারা যদি না থাকে তাহলে আমরা কিভাবে কাজ করব? তো এখানে সম্মিলিতভাবে সবাইকে কাজটা করতে হবে। সংস্কৃতিটা তাহলে তার মানে ওই ব্যাকগ্রাউন্ডটা, ওই পৃষ্ঠপোষকতা যথাযথ কর্তৃপক্ষে অবশ্যই দরকার। হ্যাঁ দর্শক, এই যে আমরা যে এখানে এই এত সুন্দর সুন্দর কথাগুলো বলছি, এর পিছনে তো আরো কেউ আছে, এর পিছনে তো একটা পৃষ্ঠপোষকতা কাজ করছে, তারা আছে বলেই আমরা এখানে এসে বলতে পারছি। তো এরকমই, এটা ক্ষুদ্র একটা অংশ, এরকম বৃহৎ যখন একটা অংশে আমরা যাব তখন বৃহৎ কাজ করতে হবে। আর এই যে আমার মনে হয় যে শিক্ষা, শুধু আমি বলবো যে সার্টিফিকেট দেওয়া শিক্ষা না, এটা হচ্ছে পারিবারিক শিক্ষা এবং যথাযথ সামাজিক শিক্ষা, যে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা, সব কিছুই কিন্তু একটা প্রপার ওয়েতে যেতে হবে। যে কারণে আমরা এই প্রপার শিক্ষার মাধ্যমে আমাদের ভাবভঙ্গিটাকে আমরা প্রকাশ করতে পারবো, প্রচার করতে পারবো। এবং আমার মনে হয় যে যারা যথাযথ শিক্ষায় শিক্ষিত তারা কখনোই কিন্তু অপসংস্কৃতির দিকে যেতে পারবে না। তো এই জন্য প্রথম দরকার আমাদের হচ্ছে মানে পারিবারিক শিক্ষা। আমরা প্রতিটি পরিবারে আমাদের সন্তানদেরকে যদি আমরা বলি যে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ভালো সংস্কৃতি, কোনটা খারাপ সংস্কৃতি, যে এইটা ধারণ করো, ওইটা ধারণ করবা না, এই শিক্ষাটা আমাদেরকেই দিতে হবে পরবর্তী প্রজন্মের জন্য। আর আমরা তো কাজ করে যাচ্ছি আমাদের মতো,
প্রত্যেকেই যার 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 জায়গা থেকে কাজ করে যাচ্ছে। তো আমার যে আপনি যে প্রশ্নটা করলেন সেই প্রশ্নের উত্তর মনে হয় আমি বুঝাতে পেরেছি আমার পক্ষ থেকে। দর্শক শ্রোতাদের আরেকটি গান শোনান। হ্যাঁ, নিশ্চয়ই। কাজী নজরুল ইসলাম অসাম্প্রদায়িক একজন ব্যক্তি ছিলেন। তিনি কিন্তু কখনোই ধর্ম দিয়ে মানুষকে বিচার করতেন না। তার কাছে মানব জাতি সবচেয়ে উপরে ছিল, যে কারণে তিনি মুসলমান হয়েও কিন্তু অনেক শ্যামা সঙ্গীত, কীর্তন, সবই সব করেছেন, সব গজলও যেমন অঙ্গের করেছেন, শ্যামা গান সঙ্গীতও করেছেন। হ্যাঁ। তেমনি আবার ইসলামিক গানও কিন্তু অনেক করেছেন। তো আমার মনে হয় যেহেতু নজরুলের বিষয় নিয়ে এবং নজরুল বর্ষ নিয়ে আমরা কথা বলেছি, তো একটা ইসলামিক গান আমি গাইছি, তার রচিত খুব বিখ্যাত একটি গান, আয় মরু পারের হাওয়া। আর এই গানটি কাজী নজরুল ইসলামের কিন্তু পঞ্চম ইসলামী গান, মানে প্রথম দিকের। হ্যাঁ, প্রথম দিকের। আয় মরু পারের হাওয়া নিয়ে যারে মদিনায়, আয় মরু পারের হাওয়া নিয়ে যারে মদিনায়, জাত পাক মুস্তাফার রওজা মুবারক যেথায়, আয় মরু পারের হাওয়া। পড়িয়া আছি দুঃখে মাসরে কি মুল্লুকে, পড়িয়া আছি দুঃখে মাসরে কি মুল্লুকে, পড়ব মাগরিবের নামাজ, পড়ব মাগরিবের নামাজ, কবে খানায় কাবায়, আয় মরু পারের হাওয়া নিয়ে যারে মদিনায়, আয় মরু পারের হাওয়া। আপনার অনেকগুলো গান শুনলাম, কথোপকথনের মাধ্যমে সংস্কৃতির অনেক কিছু দর্শক শ্রোতা শুনতে পারলো, বুঝতে পারলো। এবার একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে দর্শক শ্রোতাদের কিছু বলবেন। অবশ্যই দর্শক শ্রোতারাই হচ্ছে আমাদের শিল্পীদের প্রাণ, তারা আছে বলেই আমরা গান গেয়ে যাচ্ছি। তবে একজন সঙ্গীত শিল্পী হিসাবে আমি দর্শক শ্রোতাদের কাছে বিনীতভাবে একটাই অনুরোধ করব, যে আপনারা সবসময় ভালো গান শুনবেন, ভালো কথার, ভালো সুরের, ভালো গানের সাথে থাকবেন, সুস্থ সংস্কৃতির সাথে থাকেন। কারণ আমাদের এই মানসিকতাটা যখন সুস্থ থাকবে, এই সুস্থ মানসিকতাই কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মকে ধারণ করবে, লালিত করবে। তো সেই জন্যই আমার বিনীত অনুরোধ যে আপনারা সবসময় সুস্থ সংস্কৃতির সাথে থাকবেন। আর খুব ভালো লাগলো ভিওডি বাংলা আয়োজিত সংস্কৃতির ভাবনা অনুষ্ঠানে এত সুন্দর সঞ্চালনা করলেন, খুব ভালো সময় কাটলো। ভিওডিকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, এবং প্যানেলে যারা ছিলেন, প্রডিউসার এবং কলাকুশলী যারা ছিলেন, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, একজন গুণী শিল্পীর থেকে শুনলেন উনি কিভাবে সঙ্গীতে যখন গান শুরু করলেন, পুরস্কার পেয়ে উদ্বেলিত হয়ে সঙ্গীত শুরু করলেন, একের পর এক পুরস্কার পেলেন, সংসার জীবনেও সংসারটাকে ঠিক রেখে একপাশে সঙ্গীত চর্চা করে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা এখানে কি বুঝলাম, যে আমাদের মধ্যে যদি ইচ্ছা শক্তি থাকে আর ধারাটা যদি সুস্থ হয়, তাহলে কিন্তু এই সুস্থ ধারার ইচ্ছা শক্তি দিয়ে আমরা একটা মানবিক সমাজ, মানবিক মানুষ গড়ে তুলতে পারবো। যখন একজন মানুষ মানবিক হবে, তার দ্বারা কখনো অন্যায় হবে না, অপসংস্কৃতি আসবে না। আসুন আমরা সংস্কৃতির সাথে থাকি, দেশীয় সংস্কৃতিকে
ওনার আজকে অতিথির মাধ্যমে আমরা জানলাম কিভাবে উনি সংস্কৃতিতে কাজ করতেছেন। মানে ওনার কাছে প্রতিকূল মনে হয়নি, সময় এবং রুটিন অনুযায়ী প্রতিটা কাজই করছেন। আমরাও কোনো প্রতিকূল মনে করব না, আমরা প্রতিটি কঠিন পরিস্থিতি হলেও আমাদের সংস্কৃতিকে সেই পরিস্থিতির সাথে মোকাবেলা করে সহজ করে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাব। আসুন দেশীয় সংস্কৃতি লালন করি, ধারণ করি এবং যথাযথ কর্তৃপক্ষের যথাযথ পৃষ্ঠপোষকতায় সংস্কৃতিকে আমরা বহির্বিশ্বে তুলে ধরি। সবাই ভালো থাকবেন। ভিওডি বাংলা আয়োজিত সংস্কৃতির ভাবনা অনুষ্ঠানে আজকে এখানেই বিদায়।